রিমঝিমপুর বনে টোনা তার স্ত্রী টুনি আর মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টোনা জঙ্গলে জঙ্গলে গাছ কেটে সেগুলো বাজারে বিক্রি করে তার সংসার চালাতো। এরপর একদিন, টুনি, তাড়াতাড়ি আমার খাবারটা দাও তো, আমি আজ দূরের জঙ্গলে গাছ কাটতে যাব। এই নাও টোনা, আর সাবধানে কাজে যাও, বেশি রাত করো না কিন্তু, আজকাল জঙ্গলে শেয়াল দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, টুকিকে দেখে রেখো কেমন। এরপর টোনা কাজে চলে যায় আর টুনি বাড়ির কাজগুলো সেরে ফেলে আর টুকি খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। এরপর সারাদিন কেটে রাত গভীর হয়ে যায়, কিন্তু টোনা আর ফিরে আসে না। টুনি কোনো রকমে চিন্তায় তার রাত পার করে দেয়। ভোর হতেই শালিকার বান্টি টোনাকে কাঁধে করে নিয়ে বাড়িতে আসে আর টুনি টোনাকে দেখে চিৎকার দিয়ে টোনার কাছে যায়। টোনা, টোনা, তোমার কি হয়েছে? টোনা এভাবে পড়ে আছে কেন? ওর শরীরে এমন রক্ত কেন? কি হয়েছে আমার টোনার? টোনা, কাল যখন আমরা গাছ কাটছিলাম তখন টোনা একটা গাছের ডাল অর্ধেক কেটে নিচে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎ করে সেই অর্ধেক কাটা ডালটা টোনার উপরে পড়ে যায় আর সাথে সাথেই টোনা মারা যায়। হে উপরওয়ালা, এ আমার কি সর্বনাশ হলো! টোনা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি এই ছোট্ট সন্তানকে নিয়ে কিভাবে জীবন কাটাবো? টোনা, তুমি ফিরে এসো টোনা। টুনি এসব বলতে থাকে আর ভীষণ কাঁদতে থাকে। এরপর টোনার সৎকার করা হয়। টুনি বাড়িতে ফিরে আসে আর খুব কান্নাকাটি করতে থাকে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। এরপর একদিন, আমি বরং পাখিদের বাসায় কাজ খোঁজা শুরু করে দেই। আমার কথা না হয় বাদই দিলাম, কিন্তু আমার টুকিকে তো বাঁচাতেই হবে। এরপর টুনি অন্যের বাড়িতে কাজ নেয়। কাজ করে যা পেত তা দিয়ে তাদের দিন কোনো রকমে চলে যেত। এরপর একদিন টুকি বসে বসে খেলছিল। তখন টুকি একটা ঈগলকে দেখে যে একটা সাপের ছানাকে ধরে নিয়ে যাচ্ছে। এই ঈগলটা তো ওই সাপের ছানাটাকে মেরে ফেলবে। একে তো আমার বাঁচানো উচিত, আমি বরং ওর পিছু নেই। এরপর টুকি ঈগলের পেছন পেছন যেতে থাকে। ঈগল সাপের বাচ্চাটা নিয়ে তার বাড়িতে যায় আর সাপের ছানাটাকে বাড়িতে রেখে বলে, আজ তো আমার পেট একেবারে কানায় কানায় ভরে গেছে, আমি না হয় এটা কাল সকালে খেয়ে নেব, তাহলে আর সকাল সকাল উঠে আমাকে আর খাবারের খোঁজে বের হতে হবে না। দেখি আশেপাশে একটু খুঁজে দেখি, আরো একটু খাবার খুঁজে পাই কিনা। এই বলে ঈগল তার বাসা থেকে বেরিয়ে যায়। এদিকে টুকি গাছের মগডালে বসে ঈগলের সব কাণ্ড কারখানা দেখছিল। ঈগল চলে যাওয়ার পর টুকি সাপের ছানাটিকে নিয়ে সাপের বাড়িতে যায় আর সেখানে গিয়ে দেখে সাপ তার ছানাটিকে খুঁজছে। টুকির কাছে ছানাটি দেখে, কে তুমি? তোমার এত বড় সাহস! তুমি আমার শর্মিলাকে নিয়ে কোথায় গিয়েছিলে শুনি? মা, তুমি ওকে কিছু বলো না, আমি তোমাকে সব খুলে বলছি, দাঁড়াও, রাগ করো না মা। এরপর শর্মিলা তার মাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে সর্বজয়া বলে, টুকি, তোমাকে ধন্যবাদ দিলেও অনেক কম হয়ে যাবে। তুমি আমার মেয়ের জীবন বাঁচিয়েছো। আজ থেকে তুমি আমার আরেকটা মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি এখন থেকে আমার সর্পমা, বুঝলে? আর এখন থেকে আমি এখানে শর্মিলার সাথে খেলাধুলা করব। আচ্ছা ঠিক আছে, আমাকে এখন বাড়ি যেতে হবে সর্পমা। আমার মা আমাকে দেখতে না পেয়ে হয়তো অনেক চিন্তা করছে। ও বুঝেছি, তোমার বাড়িতে কে কে আছে শুনি? আমার মা ছাড়া আমার আর কেউ নেই। আমার বাবা মারা গিয়েছে, তখন থেকে আমার মা অন্যের বাড়িতে কাজ করে অনেক কষ্টে সংসার চালায়, বুঝেছো? আচ্ছা ঠিক আছে টুকি, আজকের মতো বাড়িতে চলে যাও। এরপর টুকি বাড়িতে চলে যায়, কিন্তু বাড়িতে গিয়ে টুকি তার মাকে কোনো কিছুই বলে না। হ্যাঁ রে মা, তুই এতক্ষণ কোথায় ছিলি বলতো? এই তো মা, আমি খেলা করছিলাম, বুঝেছো? হয়তো মা, আমার হাতের কাজগুলোতে একটু সাহায্য করবি। এরপর টুকি মায়ের কাজে সাহায্য করে। এভাবেই দিন কেটে যায়। এরপর পরের দিন সকালে টুনি যখন কাজে যায়, টুকি চুরি করে এক বাটি দুধ নিয়ে তার সর্পমায়ের কাছে যায় আর দুধগুলো দিয়ে বলে, সর্পমা, আজকে তো তোমাদের কিচ্ছু খাওয়া হয়নি, আমি সেটা জানি, তার জন্যই তো এই দুধটুকু নিয়ে এলাম তোমাদের জন্য, এবার খেয়ে নাও তো। এরপর সর্বজয়া আর শর্মিলা মিলে দুধগুলো খেয়ে নেয়। এরপর সর্বজয়া টুকিকে বলে, মা টুকি, তোরা দু বোন মিলে এই গুহাতে খেলা কর কেমন? আমি আজ সারাদিনের জন্য খাবার সংগ্রহ করে আনি।
আচ্ছা ঠিক আছে সর্পমা, তুমি নিশ্চিন্তে যাও, আমরা দু বোন মিলে এখানেই খেলবো। এরপর টুকি আর শর্মিলা মিলে খেলা করতে থাকে আর সর্বজয়া খাবারের খোঁজে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। হঠাৎ একদিন টুকির মা খুব অসুস্থ হয়ে পড়ে। টুনি টুকিকে দেখে বলে, মা টুকি, আমি হয়তো আর বাঁচবো না রে মা, তোর বাবার মতো আমিও চলে যাব একেবারে না ফেরার দেশে। এভাবে আর বলো না মা, তোমার কিছু হবে না, আমি ডাক্তার নিয়ে আসবো। এরপর টুকি ডাক্তারকে ডেকে আনে। ডাক্তার টুনিকে দেখে বলে, টুকি, তোমার মায়ের কঠিন রোগ হয়েছে আর এর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। তুমি টাকা নিয়ে তোমার মাকে নিয়ে হাসপাতালে এসো, আমি চিকিৎসা করে দেব। আচ্ছা ঠিক আছে। এরপর ডাক্তার সেখান থেকে চলে যায় আর টুনি যখনই একটু ঘুমায় সেই সুযোগে টুকি সর্পমায়ের কাছে যায়। টুকি মা, তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর, বল তো আমাকে। এরপর টুকি সর্বজয়াকে তার মায়ের অসুস্থতার সব কথা খুলে বলে। সব শুনে সর্বজয়া বলে, তুই চিন্তা করিস না মা, এই নিয়ে নাগমণি, এটা হলো আমাদের নাগকুলের সম্পদ। এইটা দিয়ে তো নাগকুলের কোনো উপকার করতে পারলাম না। যদি তোর মায়ের এই উপকারে আসে তাহলে এই নাগমণি সার্থক হবে রে মা। আচ্ছা ঠিক আছে সর্পমা। এরপর টুকি নাগমণি নিয়ে বাড়িতে যায় আর সেই নাগমণি টুনির মাথায় স্পর্শ করাতেই টুনি একদম সুস্থ হয়ে যায়। কি মা টুকি, আমি তো একেবারে সুস্থ হয়ে গেলাম রে মা, কিন্তু এটা কি করে হলো, আর তুই এটা কোথায় পেলি? এরপর টুকি তার মাকে সর্বজয়া আর শর্মিলার কথা বলে। সব শুনে টুনি বলে, টুকি, এটা তুই কি বলছিস রে মা? ওই সাপ যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়? মা, তুমি শুধু শুধু ভয় পেয়ে না তো, ওরা আমাদের কোনো ক্ষতি করবে না, ওরা খুব ভালো, বুঝেছো? আমি তো মা বলে ডাকি। ওরা যদি আমাদের কোনো ক্ষতি করতে চাইতো তাহলে ওদের এই মূল্যবান নাগমণি তো তোমাকে সুস্থ করার জন্য দিত না। হ্যাঁ, এটা তো তুই ঠিক বলেছিস রে মা। আচ্ছা চল তো তোর সর্পমায়ের কাছে যাই। এরপর টুনি আর টুকি মিলে সর্বজয়ার গুহায় যায়। গিয়ে সর্বজয়াকে বলে, সর্বজয়া দিদি, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আমাকে ধন্যবাদ দিতে হবে না বোন, তোমরা সুখে থাকো, আমি এটাই চাই। এখন তো আমি সুস্থ হয়েছি দিদি, তাই আমি বলি কি, এই নাগমণিটা আপনি আপনার কাছেই রেখে দিন। তোমাদের কাছে রাখো বোন, আমি সৎ কাউকে খুঁজছিলাম যে আমার নাগমণির দায়িত্ব নিতে পারবে। আমি তাকে পেয়েও গেছি। আমারও বয়স হয়েছে বোন, যখন তখন মারা যেতে পারি, তাই এই নাগমণিটা তোমাদের কাছেই রেখে দাও। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর টুনি আর টুকি মিলে নাগমণি নিয়ে বাড়িতে চলে যায় আর বাড়িতে যেতে যেতেই টুনির ভাঙা বাড়িটা বড় বাড়িতে পরিণত হয়। ঘরে অনেক সোনার মোহর দেখতে পায়। সেগুলো পেয়ে বাজারে বিক্রি করে টুনি আর টুকির অবস্থা একেবারে অন্যরকম হয়ে যায়। তারা সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। টুনটুন, মা টুনটুন, এদিকে একটু আয় তো। সারাদিন যে কোথায় কোথায় যায় বুঝি না বাপু। এই টুনটুন। এই তো মা, আমি চলে এসেছি। আসলে মা, আমি না একটা বিষয় কিছুতেই বুঝি না। আমি চোখের আড়াল হলে তুমি এত ডাকাডাকি শুরু করো কেন? কি হয়েছে মা, বলো তো এখন। মুখে তো দেখছে খুব কথা ফুটেছে, তা বলছে কি, সারাদিন টোটো করে না ঘুরে আমাকে তো একটু কাজে সাহায্য করতে পারিস, তাই না? বলছে কি, মুরগিগুলো তো খুব চিৎকার চেঁচামেচি করছে, যা মুরগিগুলোকে ছেড়ে দিয়ে একটু খেতে দে তো। তার মায়ের কথা শুনে টুনটুন বাইরে চলে যায়। টুনটুন তার মায়ের সাথে হিমছড়ি জঙ্গলে থাকতো। টুনির স্বামী মারা গেছে বেশ কিছুদিন হলো, আর তখন থেকে টুনি মুরগি পালন করে তার সংসার চালাতো। হায় 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 রে, আমার ফসলের 12টা বাজিয়ে ছাড়লো। বুঝেছি, টুনির এই মুরগির জ্বালায় বোধ হয় আমার আর ফসল চাষ করা হবে না। কই, মুরগিওয়ালির কানে কি কথা যাচ্ছে না নাকি? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা। কি হয়েছে কাকিমা, তুমি সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কি হয়েছে বুঝতে পারছিস না নাকি? তোদের কানে কোনো কথাই যায়নি? বলছি, তোরা কি আমায় চাষাবাদ করতে দিবি না নাকি? হ্যাঁ, তোদের মুরগি আমার জমিতে সকাল সকাল এসেছে কেন? হ্যাঁ, মুরগি বেঁধে রাখতে পারিস না?
ঠিকই বলছো গো দিদি, মুরগি কি আর বেঁধে পালন করা যায় বলো? তাহলে তো মুরগিগুলো মারা যাবে। আর আমি তো সব সময় মুরগিগুলোকে চোখে চোখেই রাখি। আর তুমি তো এখন জমিতে ফসলও লাগাওনি, খালি জমিতে মুরগি এলে কি এমন হয় বলো তো? এখন নেই তো কি হয়েছে, কিছুদিন পরেই তো লাগাবো। এখন থেকে যদি মুরগি ছেড়ে দিয়ে রাখিস, পরে তো আবার জ্বালাতন করবে। তাই আমি সোজা কথা বলে রাখছি, আমার জমিতে যেন তোদের মুরগি না নামে। কাকিমা, তুমি এত হিংসুটে কেন গো? তুমি আমাদের মুরগিগুলোকে তো সহ্যই করতে পারো না, সবসময় মুরগি নিয়ে কথা শোনাও কেন? ও মা, তোর মুখে তো দেখছি ভালোই খই ফুটেছে। বাহ, ভালোই তো। মামে মিলে এসেছিস আমার সাথে কোমর বেঁধে ঝগড়া করতে। মুরগি দিয়ে আমার ফসলের ক্ষতি করবি, আবার আমায় কথাও শোনাবি। তুমি ভুল ভাবছো দিদি। টুনটুন, চুপ কর তো তুই, আর কথা বাড়াস না। চল মুরগিগুলোকে এখান থেকে নিয়ে যাই। এরপর টুনটুন আর টুকি মিলে মুরগিগুলোকে তাড়াতে থাকে। আর কাকলি কাক রেগে বাড়িতে যায়। কাকলি কাককে দেখে কালু বলে, কি ব্যাপার গিন্নি, কি হলো? এত যে চিৎকার চেঁচামেচি করলে, কোনো লাভ হলো কি? তাই বলছি কি, এভাবে ওদের সাথে চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ হবে না। আমাদের অন্য কিছু ভাবতে হবে, আর এমন কিছু করব যাতে সাপও মরে আর লাঠিও ভাঙবে না। এরপর কালু কাক আর কাকলি কাক মিলে পরিকল্পনা করতে থাকে। আর তাদের পরিকল্পনা মতো তাদের জমিতে কীটনাশক ছিটিয়ে দেয়। আর সেই কীটনাশক টুনির মুরগিগুলো খেয়ে ফেলে। কি, আমার মুরগিগুলো এভাবে ডুবছে কেন? দুটো মুরগি তো দেখছি মরেও গেল। এ কি সর্বনাশ হলো আমার মুরগিগুলো এভাবে মরে যাচ্ছে কেন? কেঁদো না মা, আর কেঁদো না। আমি ঠিক বুঝতে পেরেছি এইসব কাজ কে করেছে। এইসব কাজ ওই কাকলি কাকিমার। উনি নিশ্চয়ই এমন কিছু জমিতে দিয়েছে যা খেয়ে আমাদের মুরগিগুলো এইভাবে মরে যাচ্ছে। এভাবে দেখতে দেখতে চোখের সামনে টুনির সব মুরগিগুলো মারা যায়। টুনটুন আর টুকি মুরগিগুলোর পাশে বসে কাঁদতে থাকে। আর তখনই সেখানে পরী প্রকট হয়। কি কি হয়েছে তোমাদের? তোমরা এখানে বসে এভাবে কাঁদছো কেন? আর এই মুরগিগুলোই বা এখানে এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে আমাকে বলো। এরপর টুনটুন আর টুনি মিলে পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরীর মনে ভীষণ মায়া হয়। আর সে জাদু করে একটা লাল মুরগি নিয়ে আসে। এই লাল মুরগিটা নাও টুনি, এই লাল মুরগিটা তোমার সৌভাগ্যের সহায় হবে। আর হ্যাঁ, এই মুরগি কিন্তু সাধারণ কোনো মুরগি নয়। আর এই মুরগি সাধারণ কোনো খাবারও খাবে না। দুধ ছাড়া অন্য কোনো দানাশস্য খাওয়ালে এই মুরগি কিন্তু মারা যাবে। আর হ্যাঁ, তোমাদের সাথে যে অন্যায় করেছে সেও এই মুরগির দ্বারাই শাস্তি পাবে। এসব কথা বলে পরী অদৃশ্য হয়ে যায়। আর টুনি পরীর কথা মতো চলতে থাকে। কি মুশকিলে পড়লাম মা, নিজেদের পেটের খাবারই তো জোগাড় করতে পারি না, তার উপর আবার এই মুরগির খাবার। পুরি যে কি আপত্তি গেল বুঝতেই পারলো না। আহ টুনটুন, বাজে বকিস না তো। নিশ্চয়ই এই মুরগি আমাদের ভালো কিছু দেবে, যাতে আমাদের সব দুঃখ ঘুচে যাবে। এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি গিয়ে ফিটারটা নিয়ে আয় তো। মুরগিটাকে তো খাওয়াতে হবে নাকি? এই বলে টুনি মুরগির দেওয়া উপহারের জন্য অপেক্ষা করতে থাকে। আর টুনির সব অপেক্ষার অবসান ঘটিয়ে টুনির লাল মুরগিটি সোনার ডিম দিতে শুরু করে। মা, মা সোনার ডিম, এই সোনার ডিমটা আমাদেরকে ধনী বানিয়ে দেবে মা। কি মজা, আমরা ধনী হব। দেখলি তো টুকি মা, লোকে ঠিকই বলে সবুরে নাও ফলে। আমি এতদিন ধৈর্য ধরে ছিলাম বলে এত সুন্দর একটা পুরস্কার পেলাম রে। টুনি লাল মুরগির সোনার ডিম বাজারে বিক্রি করে বেশ কিছু টাকা পায়। এরপর থেকে রোজ রোজ লাল মুরগিটা সোনার ডিম দিতে থাকে। আর সেই ডিম বাজারে বিক্রি করে খুব তাড়াতাড়ি তারা অনেক বড় লোক হয়ে যায়। ইতোমধ্যে টুনির লাল মুরগির সম্পর্কে কাকলি কাক সব জেনে যায়। এগো গিন্নি, এভাবে পায়চারি করছো কেন? হ্যাঁ, কি হয়েছে বলবে তো? কি হয়নি সেটা বলো।
টুনিকে পথে বসানোর জন্য আমরা কত কিনা প্ল্যান করলাম। জমিতে কীটনাশক দিয়ে ওর মুরগিগুলোকে মেরেও ফেললাম। না জানি কোথা থেকে একটা লাল মুরগি জুটিয়েছে, আর টুনির লাল মুরগি তো টুনির কপাল ফিরিয়ে দিল। এরপর কাকলি টুনির লাল মুরগির সব কথা কালু কাককে খুলে বলে, আর এসব কথা শুনে কালু কাকও খুব অবাক হয়ে যায়। কি বললে তুমি? টুনির লাল মুরগি সোনার ডিম দেয়? তবে আজই আমরা ওই লাল মুরগি চুরি করে আনবো। এরপর রাতের অন্ধকারে কাকলি কাক ও কালু মিলে টুনির বাড়িতে যায়, আর মুরগির কাছে যেতেই মুরগিটা একটা দানবীয় রূপ ধারণ করে। তোরা আমাকে চুরি করতে এসেছিস, কিন্তু তোরা আমাকে কি চুরি করবি? বরং আমি তোদের এবার গিলে খাবো। দানবের কথা শুনে কালু কাক ও কাকলি মিলে পালাতে ধরে। তখনই দানব মুরগি কালু কাক ও কাকলি কাককে ধরে ফেলে, আর তাদেরকে ধরে গিলে খায়। তারপর দানব মুরগি আবার স্বাভাবিক রূপ ধারণ করে। এভাবে কালু কাক আর কাকলি কাক তাদের পাপের শাস্তি পায়। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। রূপপুর গ্রামে একটি বাড়ির পাশে অনেক সুন্দরী একটা আম গাছ ছিল। আম গাছটিতে দুটি আম ধরেছিল। আম দুটি ছিল বেশ বড়, কিন্তু দুটি আমের মধ্যে প্রথমে একটি আম পেকে যায়, আর একটি আম কাঁচাই থেকে যায়। আগে পেকে যাওয়ার কারণে পাকা আমের খুব অহংকার হয়, আর পাকা আমটি কাঁচা আমকে সব সময় অপমান করে। এই কাঁচা আমে, তুই এখান থেকে সরে যেতে পারিস না? প্রতিদিন সকালে চোখ খুললেই আমাকে তোকে দেখতে হয়। ইস, তোকে দেখলে যে আমার সকালটাই খারাপ চলে যায়। একেতে তুই দেখতে কুৎসিত, তার উপর তোর কোনো সুগন্ধই নেই। যা, আমি যে কি করে তোর সঙ্গে বাস করি বাপু। শোন পাকা, তোর কিন্তু দিন দিন অহংকারটা বেড়েই যাচ্ছে। আচ্ছা রে পাকা, তুই এমন কেন করিস? আমরা দুজনই তো একই গাছের ফল, তাই না? তুই দুদিন আগে পেকেছিস, আমি দুদিন পরে পাকবো, এটাই তো নিয়ম। আর আমাদের পরিণতিও তো একই। তোকেও মানুষের খাবার হতে হবে, আর আমাকেও মানুষের খাবার হতে হবে। আমরা চাইলেও আমাদের পরিণতি থেকে নিজেদেরকে আটকাতে পারবো না। তাহলে এত অহংকার করে কি লাভ বলতো? শোন, আমি যে দেখতে এত সুন্দর এটাই তোর পছন্দ হয় না, এজন্যই তুই আজে বাজে কথা বলিস। তুই কি চাইলে পারবি আমার মতো হয়ে দেখাতে? আমি সবার কাছে আকর্ষণীয় হয়ে গেছি। যে রাস্তা দিয়ে যাবে আমার সুগন্ধে আমার কাছে আসতে চাইবে। সবাই শুধু আমাকেই দেখবে। আর তোর তো গাছের পাতার মতো চেহারা, পাতার আড়ালে তোকে কেউ দেখতেই পারবে না। তুই কি পারবি এই মুহূর্তে আমার মতো হতে? পাকা, তুই যখন চেয়েছিলি তখনই কি পেকে যেতে পেরেছিলি? এটা তো প্রকৃতির নিয়ম রে। প্রকৃতি যখন চাইবে তখন আমিও পেকে যাব। দুজনই এভাবেই কথা বলছিল। তখন একটা ছোট্ট কাকের ছানা উড়ে এসে পাকা আমের ডালে বসে। যেই না কাকের ছানা পাকা আমের ডালের উপরে বসলো, তখনই পাকা আম জ্বলে পুড়ে একাকার অবস্থা। এই পাখি, এই কোথা থেকে মরতে এলি রে? কি করছে কালো কাকের ছানা? তুই আমার ডালে কেন বসেছিস শুনি? এইরকম কুৎসিত কালো কাক যদি আমার ডালে বসে, আমার সৌন্দর্যের ব্যাঘাত ঘটবে। আমাকে আর সুন্দর দেখাবে না। ছি 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 ছি। এই পাখি, এই যা এখান থেকে, যা যা যা। তুই ছোট্ট কাকের ছানার সঙ্গে এইরকম ব্যবহার করছিস কেন? নিশ্চয় কাকের ছানাটা ক্লান্ত হয়ে এসে তোর এখানে বসেছে। ছোট্ট কাকের ছানা, তুমি কষ্ট পেও না। এসো, তুমি আমার কাছে এসো, আমার ডালে বসো। এরপর কাকের ছানাটি কাঁচা আমের ডালে বসে আর সেখানে আরাম করতে থাকে। এদিকে পাকা আম কাককে কাঁচা আমের সঙ্গে দেখে এবার মানিয়েছে। বুঝেছিস কাঁচা, তোকে তো আর গাছে সবুজ পাতার জন্য দেখা যায় না। এবার কাককে তোর পাশে ভালোই মানিয়েছে। কালো আর সবুজ পাশাপাশি কি সুন্দর লাগছে।
পাকা আমের এইরকম কথা শুনে কাকের ছানাটি কথা বলেই উঠল। আচ্ছা পাকা আম, তুমি কি নিজের ইচ্ছাতেই পাকতে পেরেছো, নাকি তুমি জন্ম থেকেই পাকা ছিলে বলো তো? প্রকৃতির নিয়মে আমাদের সবার জন্ম হয়। তোমাকে প্রকৃতি হয়তো আগে জন্ম দিয়েছিল, তাই তুমি আগে পেকেছো। কাঁচা আম তোমার পরে জন্মেছে, তাই কাঁচা আম পরে পাকবে। এটা নিয়ে তো অহংকারের কি আছে গো? তুমিও তো আমাদের মতো পক্ষীকুল মানুষকুলের খাবারই হবে, আর কাঁচা আমও হবে। তুমি যে নিজেকে নিয়ে এত অহংকার করছো। শোনো পাকা আম, সবাই কিন্তু পাকা আম পছন্দ করে না। অনেকেই আছে যারা কাঁচা আমের জন্য পাগল হয়ে থাকে। এই বজট পাখি, আমি বুঝতে পেরেছি। ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর হয়ে কথা বলছিস, তাই না? যা যা, ভাগ এখান থেকে। এত অহংকার করো না পাকা আম, খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। এসব কথা বলতে বলতে কাকের ছানাটি সেখান থেকে উড়ে গেল। কিছুক্ষণ পরে সে গাছের নিচে একটা ছোট্ট টুনি পাখি এসে কান্না করছিল। ছোট্ট টুনিকে কাঁদতে দেখে কাঁচা আম বলল, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? জানো, আজকে আমার মা আমাকে অনেক বকেছে, তাই আমি মায়ের উপরে রাগ করে বাড়ি থেকে চলে এসেছি। আমি আর বাড়ি ফিরবো না। মায়েরা তো এমনিতেই বকে না, তুমি কি করেছো? তোমার মা তোমাকে কেন বকেছে? আমি একসঙ্গে অনেকগুলো চকলেট খেয়ে ফেলেছিলাম, সেজন্য মা আমাকে বকেছে। আচ্ছা কাঁচা আম, তুমি বলো, চকলেট যে আমার ভীষণ পছন্দ, তাহলে কি আমি চকলেট খাবো না? তুমি তো চকলেট খাবে ছোট্ট পাখি, কিন্তু একসঙ্গে অনেক চকলেট খেলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে, তাই তো তোমার মা বকেছে। আর তুমি এভাবে বাইরে এসে ঠিক করনি। তুমি বাড়ি গিয়ে দেখো, নিশ্চয়ই তোমার মা তোমাকে বকেছে বলে এখন কষ্ট পাচ্ছে। এইসব শুনে পাকা আম বলে উঠল, না না ছোট্ট পাখি, তুমি একদম ঠিক করেছো। তুমি আর বাড়ি ফিরে যেও না, তোমার মা অনেক খারাপ। চকলেট খেয়েছো তো কি হয়েছে, সেজন্য বকতে হবে নাকি? না না ছোট্ট পাখি, তুমি আমার কথা শোনো। তুমি ওই পাকা আমের কথা শোনো না, তুমি যাও, বাড়ি ফিরে যাও। গিয়ে দেখো, নিশ্চয়ই তোমার মা কষ্ট পাচ্ছে। না না ছোট্ট পাখি, তুমি আমার কথা শোনো। ও দেখতে যেমন কুৎসিত, ওই তেমনি তোমাকে কুৎসিত বুদ্ধি দিচ্ছে। আর দেখো, আমি দেখতে কত সুন্দর, তাই আমার বুদ্ধি নিশ্চয়ই অনেক সুন্দর হবে। এরপর ছোট্ট পাখিটি উড়ে তার মায়ের কাছে যায়। গিয়ে দেখে, আহারে, কেন যে আমি আমার সোনাকে ভুগতে গেলাম, না জানি কোথায় চলে গেল। অত রাগ হয়েছে ওই। মায়ের এরকম কথা শুনে ছানাটি তার মায়ের কাছে এলো। মা মা, আমার ভুল হয়েছে মা, আমি আর কখনো বাড়ি থেকে চলে যাব না। না রে সোনা, আমারই ভুল হয়েছে তোকে বকা দেওয়াটা। আমার উচিত ছিল তোকে বুঝিয়ে বলা। না মা, তোমার কোনো ভুল হয়নি। আচ্ছা তুমি থাকো, আমি এক্ষুনি আসবো। এই কথা বলে ছোট্ট ছানাটি আবারও সেই গাছের কাছে যায়। কাজাম কাজাম, তোমাকে অনেক ধন্যবাদ গো। তুমি জানো, আমি বাড়ি গিয়ে দেখি সত্যি আমার মা অনেক কষ্ট পাচ্ছে। আর এই পাকাম, তুই তো হেব্বি বাজে বজ্জাত পাজি। তুই আমার মায়ের নামে খারাপ খারাপ কথা বলছিলি আর আমাকে ভুল বোঝাচ্ছিলি। দাঁড়া, দেখাচ্ছি মজা। আমি তোকে এক্ষুনি পারবো। তোকে পেরে আমি আমার মায়ের জন্য নিয়ে যাব, তাহলে আমার মা অনেক খুশি হবে, বুঝেছিস? এই কথা বলে ছোট্ট পাখিটি সেই পাকা আমটা ছিঁড়ে তার মায়ের জন্য নিয়ে যায়। তাহলে এখান থেকে আমরা শিখতে পারলাম, অহংকারের ধ্বংস খুব তাড়াতাড়ি হয়।